ইস, আজ বড্ড দেরি হয়ে গেল। এবার বাড়ি ফিরবো কি করে তা কে জানে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 12টা 10। লাস্ট বাসটা নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। কথা শেষ হতে না হতেই দেখলাম দূর থেকে একটা বাস আসছে। বাসটাকে আসতে দেখে আমি একটু স্বস্তি পেলাম। বাসটা আমার সামনে এসে দাঁড়াতেই তাড়াতাড়ি উঠে পড়লাম বাসে। বাসে উঠে দেখি একদম লাস্ট সিটে বসে আছে একজন ভদ্রলোক। আমি গিয়ে মাঝের একটা সিটে বসে পড়লাম। এত রাতে এই নিস্তব্ধ পরিবেশ বেশ উপভোগ করলাম আমি। দিদি, টিকিটটা কাটবেন। হ্যাঁ হ্যাঁ। কোথায় নামবেন? নিশিপুর নামবো। কন্ডাক্টর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে আমাকে বলল, কিন্তু এই বাস তো নিশিপুর যাবে না, শ্যামতলা যাবে। নিশিপুরের লাস্ট বাস তো অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে। কন্ডাক্টর দাদার কথা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। ফোনে চার্জ না থাকায় ফোনটাও বন্ধ হয়ে গেছে। চলে গেছে? তাহলে আমি এখন বাড়ি ফিরবো কি করে? এত রাতে তো আমি কোনো গাড়ি পাবো বলে এমন মনেও হয় না। আপনি বরং একটা কাজ করুন, পরের স্টপেজ শিমুলতলায় নেমে যান। ওখান থেকে 4টে নাগাদ নিশিপুরের বাস ছাড়ে। ওই বাসে করে না হয় বাড়ি ফিরে যাবেন। আচ্ছা ঠিক আছে, এই নিন আপনার টাকাটা নিন। ভাড়া মিটিয়ে কন্ডাক্টরদার কথা মতন শিমুলতলাতে নেমে পড়লাম। লক্ষ্য করলাম লাস্ট সিটে বসা সেই লোকটিও শিমুলতলাতেই নেমেছে। সামনে একটা বসার জায়গা দেখলাম। আজ রাতটা মনে হয় এখানে বসেই কাটাতে হবে। আমি গিয়ে বসে পড়লাম। তারপর সেই লোকটাও আমার পাশে এসে দাঁড়ালো। আমার একটু অদ্ভুত লাগলো ব্যাপারটা। তখন থেকেই দেখছি লোকটা ফলো করছে আমাকে। আর কৌতূহল চাপতে না পেরে লোকটাকে বললাম, দাদা, আপনি এত রাতে এখানে কি করছেন? কোনো বিপদে পড়েছেন নাকি? লোকটি কোনো উত্তর দিল না। দাদা, আপনি কি কোনো বিপদে পড়েছেন? লোকটা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, কি হয়েছে জানতে পারি? না মানে যদি কোনো সাহায্য করতে পারতাম তাই আর কি। আমার বাড়ি নিশিপুর, কিন্তু রাত হয়ে যাওয়ায় কোনো গাড়ি পাচ্ছি না। আসলে আমারও এই একই সমস্যা। আপনি চিন্তা করবেন না, বাসের কন্ডাক্টর দাদা বলেছে ভোর 4টেতে এখান থেকে নিশিপুর যাওয়ার বাস ছাড়বে। না না, আমার কাছে এত সময় হবে না। পকেট থেকে একটা ওষুধ বার করে বলল, বাড়িতে মা খুব অসুস্থ, এই ওষুধটা মাকে তাড়াতাড়ি দিতে হবে। কিন্তু এখন আপনি বাড়ি কি করে পৌঁছাবেন? এখান থেকে কিছুটা দূরে একটা জঙ্গল আছে, আর তার ঠিক পাশেই আছে একটা নদী। সেই নদীতে সবসময় একটা নৌকা নোঙর করা থাকে। তাহলে আপনি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন কেন? আসলে নৌকাটা খুব বড় হওয়ায় সেটিকে একা জলে নামানো আমার পক্ষে সম্ভব হবে না। তাই আপনি যদি একটু আমাকে সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। না মানে আমি কিভাবে? হ্যাঁ, বুঝতে পারছি যে আপনি বিপদে পড়েছেন, কিন্তু দয়া করে আমাকে না করে দেবেন না। লোকটাকে আর না করতে পারলাম না। ইস রে, এত রাতে বড্ড বিপদে পড়েছে লোকটা। আমার বাস আসতে তো এখন অনেক দেরি, ততক্ষণে আমি ঠিক ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, চলুন, কিন্তু বাস আসার আগে আমাকে এখানে ফিরে আসতে হবে কিন্তু। আপনি খামোখাই দুশ্চিন্তা করছেন, বাস আসার অনেক আগেই আপনি এখানে পৌঁছে যাবেন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন। নদীতে যে একটা নৌকা আছে সেটা আপনি কি করে জানলেন? এখানের একটা অনাথ আশ্রমে আমি বড় হয়েছি, তাই এখানে প্রায় সবকিছুই আমার চেনা। কি সব বলছে লোকটা? মাথা খারাপ নাকি? একটু আগেই বললো মার জন্য ওষুধ আনতে যাচ্ছে, আবার এখন বলছে নাকি অনাথ আশ্রমে বড় হয়েছে। না না, লোকটাকে বিশ্বাস করে আসাটা আমার একদম ঠিক হয়নি। ইতিমধ্যেই আমরা নদীর ধারে পৌঁছালাম। লোকটার কথা মতন এখানে একটাই নৌকা দাঁড়িয়ে আছে। নদীর ঠিক পাশেই একটা অনাথ আশ্রমও আছে। তাহলে কি লোকটা এই অনাথ আশ্রমের কথাই বলছিল? আমরা অবশেষে পৌঁছে গেছি, চলুন
এবার নৌকাটা তাড়াতাড়ি জলে নামিয়ে ফেলি, আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে। লোকটা আমার কথা শুনে কোনো উত্তর দিল না, সেই অনাথ আশ্রমের দিকে এগিয়ে যেতে থাকলো। কোথায় যাচ্ছেন আপনি? নৌকা তো এদিকে। আমার কথা শুনে দাঁড়িয়ে গেল লোকটা। তারপরে যেই আমার দিকে ফিরে তাকালো, সে কি বিভৎস চেহারা, চোখগুলো পুরো সাদা, মুখে হাতে অজস্র কাটা ছেঁড়ার দাগ, আর সেখান থেকে রক্ত ঠোপে ঠোপে পড়ছে। প্রাণ বাঁচানোর জন্য যখনই পিছন দিকে পালাতে যাই, তখনই দেখলাম সেই বাসের কন্ডাক্টর আমার দিকে এগিয়ে আসছে, ঠিক একই রকম ছিন্ন ভিন্ন শরীর। কে আপনারা? আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি কি করেছি? তারা যেন আমার কোনো কথাই শুনল না। ভয় আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি যেন শরীরে কোনো জোরই পাচ্ছি না। সেই বিভৎস চেহারা আমার দিকে এগিয়ে আসতে থাকলো। তারপর একটা কাটা হাত আমার গলাটাকে চেপে ধরলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, আর তারপর যেন সব কিছু অন্ধকার। কয়েক ফোঁটা জলের ছিটোতে জ্ঞান ফিরল আমার। দেখলাম আমার সামনে একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে রয়েছে। ও মেয়ে, তুমি এখানে কি করছো? আমাকে বাঁচান, ওরা আমায় মেরে ফেলবে। কোন দুজন? এখানে তো কেউ নেই, তোমাকে কেউ কিচ্ছু করবে না। ইতিমধ্যেই আমার চোখ পড়ল সেই অনাথ আশ্রমের দিকে। এ কি, অনাথ আশ্রমটা কোথায় গেল? কাল রাতে তো এখানেই ছিল। রাতে? মানে কাল রাতে তুমি এখানেই ছিলে? হ্যাঁ, কাল রাত্রিটা আমি বৃষ্টির কারণে বাড়ি ফিরতে পারিনি, আর ওই দুটো বিভৎস লোক আমাকে মারতে আসছিল। বুঝেছি, তাহলে তুমি ওই হারাধন আর শিবুর পাল্লায় পড়েছিলে। ভগবানের অশেষ কৃপা, তুমি এখনো বেঁচে আছো। কে এই হারাধন আর শিবু? প্রায় ৭৫ বছর আগে এই নদীর পাশে ছিল একটা অনাথ আশ্রম। সেখানেই বড় হয়ে উঠেছিল দুই ভাই, হারাধন আর শিবু। হারাধন আর শিবু বড় হয়ে অনেক কষ্টে টাকা জমিয়ে একটা বাস কেনে। তারপর থেকে হারাধন ছিল ড্রাইভার আর শিবু ছিল সেই বাসের কন্ট্রাক্টর। এইভাবেই তারা অনেক শান্তিতে ছিল। কিন্তু সবার কপালে কি আর সুখ সয়? ওদের সাথে আরও যারা বাস চালাতো, তাদের মধ্যে একজনের নাম ছিল কিরণ। তারা শিবু আর হারাধনকে একেবারেই পছন্দ করতো না, কারণ শিবু আর হারাধন খুব সৎ এবং দয়ালু মানুষ ছিল। অন্যের পাশে দাঁড়াতে তারা বরাবরই বড় ভালোবাসতো। তাই জন্য তারা সবার কাছ থেকে অনেক কম ভাড়া নিত। তাই বেশিরভাগ লোকজন তাদেরই বাসে উঠত। এটা কিরণ এবং তার সাঙ্গপাঙ্গরা একেবারেই সহ্য করতে পারত না। একদিন এই, কি শুরু করেছিস রে তোরা? তোরা কি আমাদের ব্যবসাটাকে লাটে তুলবি? কেন কিরণদা, কি হয়েছে? তোরা কি ভেবেছিস কম দাম নিয়ে তোরা প্যাসেঞ্জারদের মন জয় করবি, সব লাভ নিজেরা খাবি? আসলে সেরম কোনো ব্যাপার না কিরণদা, আমরা চাই একটু মানুষের পাশে দাঁড়াতে। ভুয়া তুলসী পাতা সাজছো তোমরা। এই শেষবারের মতো সাবধান করে গেলাম তোদের, পরের বারে কিন্তু আর সাবধান করব না। হারাধন আর শিবু গুরুত্ব দেয়নি কথাগুলোর। ওরা সেই আগের মতন কম ভাড়াতেই গাড়ি চালাতো। এরপর কিরণ দেখলো ওর হুমকিতে কোনো কাজ হলো না, তাই ও ঠিক করলো যে হারাধন আর শিবুকে ওদের পথ থেকে সরিয়ে দেবে। যেমন কথা তেমনি কাজ। একদিন ওরা ছলনা করে হারাধন আর শিবুকে এই আশ্রমের সামনে নিয়ে আসে, এবং এখানেই হারাধন আর শিবুকে ওরা হত্যা করে। তবে থেকে ওদের আত্মা ঘোরাঘুরি করে। তবে এত কথা আপনি জানলেন কি করে? সেই রাতের সাক্ষী ছিলাম আমি নিজে। মানে কি বলছেন আপনি? কাটা হাতটার কথা ভুলে গেলি? সেই দিনের রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। পরে আশেপাশের গ্রাম থেকে জানতে পারি সেই দিন শুধুমাত্র হারাধন আর শিবু নয়, হারাধনের স্ত্রী সুনন্দা দেবীও খুন হয়েছিলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, এবং এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।